সঞ্চিতা চক্রবর্তী, আমাদের সঞ্চিতাদি, যিনি এই গল্পে রয়েছেন বিন্নির চরিত্রে। আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের কমিউনিটিতেও দেখেছেন, গত ৩রা মার্চ শনিবার রাতে একটি পথ দুর্ঘটনায় তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তবে শিল্পীর মৃত্যু হয় না, সে থেকে যায় তার কাজে, তার শিল্পে। আমাদের সঞ্চিতাদিও থেকে যাবেন আমাদের মধ্যে। এই গোটা মার্চ মাসে আপনারা বেশ কিছু গল্পে তাকে শুনেছেন। ভালো থেকো সঞ্চিতাদি, যেখানে থেকো ভালো থেকো। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ তোমাকে সাথে নিয়েই চলবে। সঞ্চিতাদি কোথাও যায়নি, তিনি রয়েছেন আমাদের মধ্যে, তার কণ্ঠে, তার কাজে। কালের যাত্রায় ধ্বনিত হবে তার কণ্ঠস্বর। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ সঞ্চিতা চক্রবর্তীর অকাল প্রয়াণে গভীরভাবে শোকস্তব্ধ। নমস্কার, আমি সায়ন্তন। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আরও একটি বিশেষ নিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের চ্যানেলের গল্পগুলো শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনের জন্য। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনারা শুনবেন লেখিকা মিতালি হোমের কলম থেকে একটি বিশেষ গল্প, ঋষপের লামা। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন, সুলেখিকা মিতালি হোমের কলম থেকে ঋষপের লামা। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। যাই বলিস ভাই, তোর বউয়ের যা গানের গলা, তাতে বড় বড় গাইয়েদের মাত দিতে পারে। তোর বউ? এ আবার কেমন কথা? চন্দ্রিমা কি তোমার কেউ হয় না? তবে কি আজ থেকে ভাতৃবধূ বলে ডাকতে হবে? তা কেন হবে? ওর তো একটা সুন্দর নাম আছে নাকি? আহা, তা তো আছেই। একটা কাজ করা যায়, আজ থেকে আমি তোমায় মিসেস চন্দ্রিমা ব্যানার্জি বলে ডাকবো। এ কেমন ডাকের ছিরি? আহা, সারা বছর তো চন্দ্রিমা নামেই সবাই ডাকে, আজ থেকে মিসেস চন্দ্রিমা ব্যানার্জি নামেই ডাকা হোক। নামটার মধ্যে একটা উন্মাদনা আছে, জানো তো, বুঝলে প্রিয়ে? বেশ একটু অগ্নির গন্ধ আছে নামটাতে। নিজের দিনগুলো কি সব ভুলে গেলে নাকি? মনে করাতে হবে। ধ্যাত, কোথায় কি বলছো? জ্ঞান আছে তোমার? ওদের সামনে সব কেউ বলে নাকি? কি ভাববে ওরা? কি ভাববে? आजकल तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर, सबको मालूम है और सबको खबर हो गई। প্রেম করা শেখাচ্ছি ওদের, কিভাবে বিয়ের 15 বছরের দাম্পত্যের মধ্যেও প্রেম বাঁচিয়ে রাখতে হয়। সেটা একটা আর্ট ডার্লিং। এমন রোম্যান্টিক বরের কদর তুমি বুঝলে না রূপসা ব্যানার্জি। এতক্ষণে অভিজিতের ছোট ভাই তথা রূপসার দেওর এবং চন্দ্রিমার সদ্য বিবাহিত স্বামী অগ্নিজিৎ মুখ খুললেন। এইটা কিন্তু দাদা একেবারে ঠিক বলেছে বৌদি। তোমাদের প্রেম দেখে না যে কোনো দম্পতির শেখা উচিত। আরে তোমাদের দুজনকে দেখেই তো আমি দাম্পত্যের ধারণা পেয়েছি। না হলে আজকের যুগে যেখানে ঘরে ঘরে ডিভোর্সের ছড়াছড়ি, সেখানে পরিবারের লোকের বিরুদ্ধে গিয়ে বিয়ে করার সাহস হয় কখনো চন্দ্রিমার? মুহূর্তের মধ্যেই ঘরের পরিবেশটা থমথমে হয়ে গেল। এই বিয়ের খুশির মাঝেই বিষাদের সুর বাজছে চন্দ্রিমার বাড়ির অমতে বিয়েটা হওয়ার কারণে। যতই হোক, বাবা মায়ের স্থান আর কেউ নিতে পারে না। অভিজিৎ আর অগ্নিজিৎ অনেক বছর আগেই ওদের বাবা মাকে হারিয়েছে। এই দুই ভাইকে আবার পরিবার করে তুলেছে রূপসা। তারপর তিন্নি আর বিন্নির আগমনের পর তো আরও ভরা পরিবার হয়ে উঠেছে। ভয় ছিল অগ্নিজিতের বউ কেমন হবে তা নিয়ে।
সে যদি সকলের সাথে মিলেমিশে থাকতে না চায়? সব জল্পনার অবসান ঘটেছিল চন্দ্রিমাকে দেখার পর। সকলেই নিশ্চিন্ত হয়েছিল এই পরিবার আগামীতেও অটুট থাকবে। চন্দ্রিমাও খুব ভরসা করে তার দাদাভাই দিদিভাইয়ের ওপর। আর 4 বছরের যমজ বোন তিন্নি আর বিন্নি তো কাম্মা ডাকে এক নতুন বন্ধু পেয়ে গেছে যেন। এতদিন যে চন্দ্রিমা এই পরিবারের অংশ ছিল না তা এখন অভাবনীয়। যাকে আজ অগ্নিজিৎ আর চন্দ্রিমার বাসর ঘর। ওরা 4 জনই যথেষ্ট বাসর জাগার জন্য। তিন্নি বিন্নি অবশ্য ঘুমিয়ে পড়েছে, না হলে তারাও যোগ দিত। পরিবেশ হালকা করতে রূপসা বলল, তা ভাই, নতুন বউকে কোথায় নিয়ে যাবে বলে ঠিক করলে হানিমুনে? আর হানিমুন? এ কি কথা ভাই? হ্যাঁ, এই শোন, হানিমুন হলো নববিবাহিত দম্পতির বিবাহসিদ্ধ অধিকার। এর সাথে কোনো সমঝোতা নেই চলেগা। এই গিন্নি, তুমি কিছু বলো। তোমার দাদা কিন্তু এটা ঠিক বলেছে। আরে আমিও তো তাই চেয়েছিলাম গো বৌদি, যে চন্দ্রিমা রাজি নয়। দেখ চন্দ্রিমা, এক সময় দেখবি তোর বাড়ির সকলেই বিয়েটা মেনে নেবেন। তখন কিন্তু আর হানিমুনে যাওয়ার সময় থাকবে না। এই সময় স্মৃতিগুলোকে এতটা ভালো করে তুলে রাখ যেন সম্পর্কের ভাটার সময় এই স্মৃতিগুলো একসাথে থাকার রসদ যোগায়। তুমি কত ভালো করে জীবনটাকে বোঝো দিদিভাই। না রে বোন, আমি শুধু আজকের এই মুহূর্তটাতে বাঁচতে চাই, যেন ভবিষ্যতে কখনো আফসোস না হয় এটা ভেবে যে তখন কেন এটা করলাম না। অগ্নি, তুমি জায়গা ঠিক করো, আমরা যাবো হানিমুনে, তবে একটা শর্তে। বাবা, তোকে প্রথম দেখছি নিজের হানিমুনের জন্য আবার শর্ত রাখছিস। হাহ, বলে ফেল। আমরা চলি, আমরা আবার হাড্ডি হয়ে কি করবো? আরে না না দাদা ভাই, আমার শর্তে তোমাদের মতামতের দরকার আছে। আমরা কি বলবো? আমাদের পূর্ণ অনুমতি আছে। শোন, এটা তোর বাড়ি, এখানে কিছু করার জন্য তোকে কারোর অনুমতি নেবার প্রয়োজন নেই। ব্যাপারটা তা নয়, আমাদের সাথে তোমাদেরও যেতে হবে, আর আমরা সেখানেই যাব যেখানে তোমরা হানিমুনে গেছিলে। এটা আবার কি কথা? তোদের হানিমুনে আমরা কি করব? আর তোদের হানিমুন কোথায় করবি এটা নিয়ে সকলেরই একটা ব্যক্তিগত প্রেফারেন্স থাকে। অগ্নির তো কোনো ইচ্ছা থাকতেই পারে, বল। তোরা কোথায় যাবি সেটা তুই আর অগ্নি মিলে একসাথে কথা বলে ঠিক কর। এই বিষয়টা কিন্তু আমি চন্দ্রিমার সাথে একমত। তাহলে আর কি, চলো। এই সুযোগে আবার একবার আমাদের সেই পুরোনো দিনের কথা ঝালিয়ে নেওয়া যাবে। কি আক্কেল গো তোমার! দুটো মেয়ের বাবা হয়ে গেছো, এখন এসব মানায় তোমায়? তাও আবার ছোট ভাইয়ের হানিমুনে। আরে প্ল্যান তো ছিল একটা বাচ্চার বাবা হওয়ার, আর একটার সাথে আর একটা ফ্রি পেলে আমি কি করব? আর বাবা হওয়ার আগে তো আমরা দুজন স্বামী স্ত্রী, সেই পরিচয়টা ভুলে যাও কেন? দেখো, ভাইয়ের হানিমুনে আমরা তো জিঁচে ঢুকছি না। এটা ওই ধরে নাও ওই ক্রিকেট টিমের সাথে কোচের যাওয়ার ব্যাপার আর কি। মানে ওরা যদি ভুলে টুলে। ব্যাস চুপ করো। চন্দ্রিমা তো লাল হয়ে গেল, ওরও তো খেয়াল করো। মাম্মা, পাপা, মনস্টার এসেছে আমাদের রুমে। আমার ভয় করছে, তোমরা আমার সাথে প্লিজ চলো। হ্যাঁ মামা, চলো। পাপা। হ্যাঁ মা, চলো, আমিও আসছি। তাহলে দাদা, আমি কিন্তু যাওয়ার টিকিট কেটে নিচ্ছি, আর তুই থাকার জন্য কন্ট্যাক্টটা পাঠা। ওটা আমার দায়িত্ব। তাহলে ওই ঠিক রইল, পরের শুক্রবার আমরা বেরোবো, আর ততদিনে তিন্নি বিন্নির গরমে ছুটিও পড়ে যাবে। ঠিক আছে। কথা মতো শুক্রবার রাতে দার্জিলিং মেলে ওরা সবাই রওনা দিল শিলিগুড়ির উদ্দেশ্যে। গন্তব্য ঋষভ। রাস্তায় দাঁড় করিয়ে প্রকৃতির মাঝে ফটো তুলতে, মোমো, চা ইত্যাদির জন্য দাঁড়াতে দাঁড়াতে লাভাতে পৌঁছতেই বিকেল হয়ে গেল। এখান থেকে গাড়ি পাল্টে তবে যেতে হবে ঋষভে। তিন্নি বিন্নি আর চন্দ্রিমার এই প্রথম পাহাড় আসা। পাহাড়ের কোলে মেঘের লুকোচুরি দেখে ওরা তো বিহল হয়ে পড়েছে। প্রকৃতির এই রূপ শহরবাসীর কাছে স্বপ্ন। ঋষভের এক রিসর্ট ওরা বুক করেই এসেছে। রিসর্টটা বেশ ছোট, ওরা ছাড়া আরও 2টো ঘর খালি পড়ে আছে, সুতরাং এখানেও নিজেদের মতো করেই ওরা থাকতে পারবে। তিন্নি আর বিন্নি রিসর্টের সামনের খালি জায়গাটা পেয়ে ভীষণ খুশি। জঙ্গলের মাঝে এই ঘরে বসে ঝিঁঝি পোকার ডাক শুনতে বেশ অন্যরকম উত্তেজনা কাজ করছে। অগ্নিজিৎ তো বলেই বসল, ধুর, আসতে এত দেরি হয়ে গেল, কিছুই দেখতে পেলাম না। চারিদিকটা একেবারে ঘুটঘুটে অন্ধকার।
বাইরে একটা গাড়িও পাওয়া যাবে না যে লাভা থেকে ঘুরে আসবো। হ্যাঁ, ওই জন্যই তো হানিমুনের আদর্শ স্থান এটা। একান্তে নিজে চেনা মানুষটার অনেক অচেনা রূপ ধরা পড়ে এই জঙ্গলের নির্জনতায়। তা বলে এমন নির্জনতা ভয় ধরায়। এখানে চিৎকার করে মরে গেলেও কেউ বাঁচাতে আসবে না। আর এদের অফিসটাও দেখো কত দূরে করেছে। ভাগ্যিস তোমরা সাথে এসেছিলে, না হলে আমি এখানে রাত কাটাতেই পারতাম না। নির্জনতা যে এত ভয়ঙ্কর হতে পারে তা আমার ধারণা ছিল না। ভয়ঙ্করের কি আর দেখলি? কাল সকালে দেখবি প্রকৃতির আর এক স্নিগ্ধ রূপ। এখন চল, ডিনার করে এসে সকলে রেস্ট নে। কাল সকাল সকাল উঠতে হবে কিন্তু। যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে ঘুম ভাঙল ধোঁয়া ওঠা দার্জিলিং চায়ের সুবাসে। এমন সুন্দর সকাল চন্দ্রিমার জীবনে কখনো আসেনি। প্রকৃতির কাল রাতের ভয়াবহ রূপ পাল্টে যেন কোনো স্বর্গে এনে ফেলেছে। পাখিদের কাকলি, সামনের গভীর খাদে রোদের আসা যাওয়া, মেঘের লুকোচুরি, এসব যথেষ্ট নীরব থেকেও মনের মানুষের সান্নিধ্য উপভোগ করার জন্য। অগ্নিজিতের বাহু লগ্না হয়ে আদুরে গলায় চন্দ্রিমা বলল, অগ্নি, আমাদের দাম্পত্য দাদা ভাই আর দিদি ভাইয়ের মতো অটুট থাকবে তো? ওদের মতো হতে হবে? আমার তো মনে হয় ওদেরকেও ছাপিয়ে যাবে আমাদের ভালোবাসা। হাম আপনি মোহাব্বত কা নয়া ইতিহাস লিখেঙ্গে। এমন সময় দরজার বাইরে থেকে অভিজিতের গলা পাওয়া গেল। এই, ইতিহাস পরে লিখবি, এখন তাড়াতাড়ি তৈরি হ আর ভূগোল পরিদর্শন করতে হয়। আমরা বাইরে অপেক্ষা করছি। দরজা খোলার দরকার নেই, তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে আয়। ইস, কি যে করো না তুমি। দাদা ভাই কি ভাবলো বলো তো? স্যার, আমি কি জানতাম নাকি দাদা দরজার বাইরে দাঁড়িয়ে আছে? যাগি, চলো রেডি হয়ে নাও। রেডি হয়ে সকলে পদব্রজে ঘুরতে বেরিয়ে গেল। অনেকক্ষণ পর পর একটা গাড়ি পর্যটক নিয়ে আসছে বা যাচ্ছে শুধু। একটু পরে ওরা সবাই যাবে সাইড সিন করতে। এর মাঝে সময়টুকুতে প্রকৃতিকে যতটা সম্ভব নিংড়ে নেওয়া যায় সেই চেষ্টাই করছে সবাই। রিসর্টের কাছেই এক পাইন বনের রূপে ওরা সকলে মুগ্ধ। জঙ্গলের বাইরে ঝলমলে রোদ থাকলেও জঙ্গলের ভেতরে যেন এক অন্য জগৎ। সূর্যের আলো এখানে প্রবেশ করে না। রং বেরঙের সারিবদ্ধ পতাকা আর পাইন গাছের নিচের দিকে করা সাদা রং এই জঙ্গলে রঙের বৈচিত্র্য ফুটিয়ে তুলেছে শুধু। উফ, এখানে তো রীতিমতো গা ছমছম করছে। একেবারে রাজ পরিবেশ। এই ভালো কথা, রাজের শুটিংটা এখানে হয়নি তো? ওইদিকে একটা অনেক পুরনো আর ছোট কবরস্থানও আছে। চলো ওদিকটা ঘুরিয়ে আনি। ওদের নতুন বিয়ে হয়েছে, এখন ওদের কবরস্থান দেখাতে নিয়ে যাবে? কোনো দরকার নেই ওদিকে নিয়ে যাওয়ার। দাদা ভাই যখন বলছেন তখন একবার চলো না, দেখেই আসি। ওটা অনেক পুরনো কবরস্থান, এখন হয়তো আলাদা করে কোনো কবরকে চেনাও যাবে না। কোথাও কোনো কবরে পা তুলে দিলে মুশকিল হয়ে যাবে কিন্তু। কি আর মুশকিল হবে বৌদি বলো? কবরের ভূতগুলো নিশ্চয়ই তাড়া করবে না। ওদের নিয়ে ঠাট্টা করো না অগ্নি। তেনারা আছেন কি নেই তা নিয়ে আমি আর তর্ক করতে চাই না। থাকলেও তেনারা নিজেদের মতো করে থাকুক না নিজেদের জগতে। আমাদের দরকার কি তাদের বিরক্ত করার? ওরা যদি আমাদের জগতে চলে আসে তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। তোর বৌদি বেশ ভয় পেয়ে গেছে বুঝলি। আরে বাবা, তাজমহলও তো সমাধি, ওখানে যেতে তো ভয় করে না কারো। ওটা ছাড়ো, ওই মুর্শিদাবাদে কাটারা মসজিদে সমাধির ওপর থেকেই তো সবাই হেঁটে চলে বেড়াচ্ছে। কি হয়েছে তাদের? ওটা আর এটা এক নয় কিন্তু। দিদি ভাই যখন আপত্তি করছে তখন কেন জোর করছো? সেখানে না হলে নাই বা গেলাম। তোমাদের সাথে তর্ক করতে করতে মেয়ে দুটো যে আবার কোথায় গেল। এই তিন্নি, এই বিন্নি, কোথায় গেলি তোরা? তাই তো, এই ওরা কোথায় গেল? তিন্নি, এই বিন্নি। সবাই তিন্নি আর বিন্নিকে ডেকে ডেকে চারিদিকে খুঁজতে লাগলো। ওদের দুজনকে খুঁজতে খুঁজতে জঙ্গলের কত গভীরে চলে এসেছে তার ধারণা ওদের নেই। অনেকক্ষণ খোঁজার পরে সবাই জঙ্গলের মাঝে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছলো। এখানে সূর্যের আলো ঢুকছে। এখানে একটা ছোট ঘরের মতো কিছু আছে। ওপরে চূড়োর মতো কিছু একটা বানানো আছে, তবে সেটার যে অনেক দিন ধরে কোনো রক্ষণাবেক্ষণ করা হয়নি সেটা হাল দেখেই বোঝা যায়। হয়তো কোনো এক সময় এখানে কোনো লামাদের গুম্ফা ছিল। এখান থেকে সকলে আলাদা আলাদা দিকে খুঁজতে লাগলো ওদের নয়নের মণিদের। খোঁজাখুঁজির সময় অগ্নিজিতের পা কিছুতে আটকে গেল। অগ্নিজিৎ ভেবেছিল পাইন গাছের উঠে থাকা কোনো শিখর হবে হয়তো। অনেক টানাটানির পরেও
পা ছাড়াতে না পেরে অগ্নিজিৎ বসে দেখতে লাগলো। অনেক টানা হেঁচড়ার পর হাতে এলো একটা হাড়ের টুকরো। এটা কি কাকাই? হঠাৎ তিন্নির আওয়াজে অগ্নিজিৎ চমকে তাকালো। ওহ, এই তো। আরে তিন্নি, কোথায় ছিলিস তুই? আমরা এতক্ষণ ধরে খুঁজছি, তোকে সাড়া দিচ্ছিলিস না কেন? আমরা তো লুকোচুরি খেলছিলাম। বুনি কোথায় লুকিয়েছে? হ্যাঁ, এই বিন্নি তোর সাথে নেই? না তো, আমি তো চোর। অপর দিক থেকে রূপসার আওয়াজ ভেসে এলো। বৌদি, তিন্নি আমার কাছে আছে। আরে বিন্নিকে এখনো খুঁজে পাইনি। বিন্নি ওর বাবার সাথে আছে, পুরনো গুম্ফার ভেতরে লুকিয়েছিল। ওহ, যাক বাবা, ওদের বাবা গেছে, এটাই রক্ষে। এখন রুমে চলো। আগামী কয়েকদিন সকলে হৈ হৈ করে ঘুরে বেড়ালো। সারা দিনের ঘোরাঘুরির পর ক্লান্ত হয়ে সকলেই ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমিয়ে পড়ল। অদ্ভুত একটা ঘটনা ঘটল ঠিক 3 দিন পরে। রূপসা সেদিন বাথরুমে যাবে বলে ঘুম থেকে উঠেছিল। গায়ের জন্য চাদরটা খুঁজতে গিয়ে দেখল বিন্নি রূপসাকে জড়িয়ে ঘুমালেও পাশে তিন্নি নেই। তিন্নি বাথরুমে গেলেও মা বাবাকে ডাকে, তবু আজ একাই বাথরুমে গেছে কিনা দেখার জন্য বাথরুমে গেল রূপসা। আশ্চর্য, এখানেও নেই। তাহলে এত রাতে গেল কোথায় মেয়েটা? তবে কি কাকাইদের ঘরে গেছে? একবার ভাবলো অভিজিৎকে ডাকবে, তারপর ভাবলো আগে অগ্নিজিৎদের ঘরটা দেখে আসা যাক, নইলে অহেতুক অভিজিৎ টেনশনে পড়ে যাবে। ঘর থেকে বেরোতে গিয়ে দেখল ঘরের দরজা ভেতর থেকে লক করা। তবে এত ছোট বাচ্চা কি করে বাইরে যাবে? তবু রূপসা একবার বাইরের করিডোরটা ঘুরে দেখে এলো। অগ্নিজিৎদের ঘরে আলো নেভানো, ঘর থেকে কোনো শব্দ আসছে না। তার মানে তিন্নি এখানে নেই, ওরা দুজন ঘুমোচ্ছে। পেছন ঘুরে ফিরতে চাইলে মনে হলো কোন একটা নারী কণ্ঠের কান্নার আওয়াজ পেল রূপসা। থমকে দাঁড়িয়ে একবার কান পেতে শুনল, আর কোনো আওয়াজ নেই। মনের ভুল ভেবে একটু এগোতেই আবার সেই ফুঁপিয়ে কান্নার আওয়াজ। রূপসা দাঁড়িয়ে এই কান্নার উৎস খুঁজতে গেলেই আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে। এখানে তো রূপসা নিজে আর চন্দ্রিমা ছাড়া কোনো নারী নেই। রূপসা তো কাঁদছে না, চন্দ্রিমার ঘরেরও লাইট অফ। তবে কাঁদছে কে? এবার রূপসার বেশ ভয় করতে লাগলো। আগের দিন তিন্নি আর বিন্নি হারিয়ে যাওয়ার পর থেকে রূপসার খুব ভয় করছে। এখানে যেন কিছু হারিয়ে যাচ্ছে চোখের সামনে থেকে, অথচ কিচ্ছু করতে পারছে না রূপসা। তড়িঘড়ি ছুটে এলো রূপসা অভিজিৎকে ডাকতে। দেখি তিন্নি তো অভিজিৎকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে, একটু আগে তো ছিল না ঘরে, এখন কি করে এলো? না, রূপসা ভুল দেখেনি, সারা ঘর ভালো করে খুঁজে দেখেছিল। বাইরে যাওয়ার সময় রূপসা ঘর বাইরে থেকে বন্ধ করে গিয়েছিল। যদি বাইরে থেকেও ঢোকে তাহলে ঢুকলো কি করে? আর এত রাতে ওইটুকু বাচ্চা গিয়েছিলই বা কোথায়? সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে, বড় ভয় করছে। রূপসার ষষ্ঠেন্দ্রিয় বলছে কিছু একটা বড় অঘটন ঘটতে চলেছে। সারা রাতের দুশ্চিন্তার পর ভোরের দিকে একটু চোখ লেগে এসেছিল রূপসার। দরজা ধাক্কা দেওয়ার আওয়াজে ঘুম ভেঙে গেল। ধর্মড়িয়ে উঠে সময় দেখল ভোর 5টা বাজে। এত ভোরে কে দরজা ধাক্কা দিচ্ছে? ভয় ভয় বিছানা থেকে জিজ্ঞেস করল, কে? জোরে জোরে ধাক্কা দেওয়ার আওয়াজ হলো। ভয়ার্ত কণ্ঠে চন্দ্রিমা বলল, দিদিভাই, দিদিভাই দরজা খোলো, দিদিভাই। চন্দ্রিমার গলার আওয়াজ শুনে তাড়াতাড়ি উঠে দরজা খুলল। চন্দ্রিমাকে দেখে রূপসা অবাক। চোখের কোলে কালশিটে পড়ে গেছে, ঠোঁটের কোণ থেকে রক্ত পড়ছে, চুল উস্কো খুস্কো, চোখ ফুলে আছে। সারা রাত ধরে যে চন্দ্রিমার ওপর দিয়ে ঝড় বয়ে গেছে তা ওর চেহারা বলে দিচ্ছে। কিরে, তোর এই অবস্থা কি করে হলো? ঘরে আয়। তুমি তুমি একটু বাইরে আসতে পারবে দিদিভাই? একবার পেছন ঘুরে ঘুমন্ত স্বামী আর মেয়েদের দিকে দেখে নিয়ে দরজা বন্ধ করতে করতে বলল, চল ওদিকে। করিডোরের এক কোণে দুজন দাঁড়ালো মুখোমুখি। কিছুক্ষণ দুজনেই নীরব। হঠাৎ রূপসাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল চন্দ্রিমা। চন্দ্রিমার গায়ে মাথায় হাত বুলিয়ে রূপসা জিজ্ঞেস করল, কি হয়েছে রে? অগ্নির সাথে ঝগড়া হয়েছে? কাঁদতে কাঁদতে দুদিকে মাথা নাড়ল চন্দ্রিমা। তাহলে তোর এই হাল হলো কি করে?
জানি না দিদি ভাই, কাল রাতেও শরীরে যেন অন্য কেউ ছিল। সারা রাত ধরে আমার শরীরটাকে পিষে গেছে। আমার কষ্টে তার বিন্দু মাত্র হেলদোল নেই। সে যেন আমার কষ্টটাকে উপভোগ করে গেছে সারাটা রাত। রাতে কি তুই ঘুমড়ে কাঁদছিলি? সে তো অনেক রাতের কথা। তুমি কি করে জানলে সে কথা? সে অনেক কথা, পরে বলবো তোকে। এখন তোর কথা বল। তোর কোনো কিছুতে কি অগ্নি রেগেছিল তোর ওপর? না দিদি ভাই, রাতে বিছানায় শোবার সময় পর্যন্ত সব ঠিক ছিল। আলো বন্ধ করার পর হঠাৎই যে কি হলো অগ্নির বুঝতেই পারলাম না। কত কাকুতি মিনতি করলাম, তাতে তার পাশবিক অত্যাচার আরো বেড়ে গেল। আমাকে ধরে রীতিমতো মারলো। কি বলছিস? আমাদের অগ্নি তোর গায়ে হাত তুললো? যে মানুষটা একটা মশা মারে না, সে তার প্রিয় মানুষটার গায়ে হাত তুললো? তাই তো বলছি দিদি ভাই, ও শরীরে অন্য কেউ ছিল। আমার খুব ভয় করছে দিদি ভাই। ঘুম থেকে উঠে আবার যদি... চন্দ্রিমাকে বুকে জড়িয়ে ধরল রূপসা। আরে তোমরা এখানে কি করছো? অগ্নিজিতের গলার আওয়াজে বুক কেঁপে উঠল রূপসা আর চন্দ্রিমার। রূপসা থেকে ছিটকে সরে গেল চন্দ্রিমা। এ কি চন্দ্রিমা, তোমার এমন হাল হলো কি করে? আরে তোমাকে তো ডাক্তার দেখাতে হবে। কোথাও পড়ে গেছিলে নাকি? চন্দ্রিমার কাছে ছুটে এসে মুখটা নিজের হাতে নিয়ে ভালো করে দেখতে লাগলো অগ্নিজিৎ। প্রথমে অগ্নিজিতের কাছে আসতে ভয় পেয়েছিল চন্দ্রিমা। অগ্নিজিতের চেনা ছোঁয়ায় ওর বুকে ঝাঁপিয়ে পড়ল চন্দ্রিমা। কপত কপতিকে একান্তে ছেড়ে রূপসা নিজের ঘরের দিকে এগোলো। বাকি সারা দিনে আর কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করল না রূপসা বা চন্দ্রিমা। পরদিন বেলার দিকে ওদের রওনা দেওয়ার কথা বাড়ির পথে। সকালে ব্রেকফাস্ট করেই রওনা হলো ওরা, আগে থেকে বুক করা গাড়িতে। ঘন্টা দেড়েক যাওয়ার পরেই সামনে কাতারে কাতারে গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পেল। ড্রাইভার অন্য একজন ড্রাইভারকে নেপালিতে কিছু জিজ্ঞেস করল, যার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না ওরা কেউ। ড্রাইভারকে হিন্দিতে জিজ্ঞেস করাতে সে বলল, आगे बड़ा एक्सीडेंट हुआ है, रास्ता बंद है, नीचे नहीं जा सकते। अगर आप बोलेगा तो वापस जा सकते हैं, नहीं तो पीछे लाइन लग गया तो पहाड़ी रास्ता में ना तो आगे जा पाएंगे ना तो पीछे। हमें तो घर जाना होगा, छुट्टी ख़त्म। अब देखिए ना, अगर दूसरा कोई रास्ते से अगर ले जा पाए हमें। गोरुमारा होके एक रास्ता जाता है सिलीगुड़ी तरफ, आप बोलेगा तो वो रास्ता में हम ले जा सकते हैं, लेकिन उसमें थोड़ा पैसा और टाइम ज़्यादा लग जाएगा। अरे ठीक है, आप तो पहले ले चलिए। ড্রাইভার ওদের কথা মতো গাড়ি ঘুরিয়ে অন্য পথ ধরল বটে, তবে সেখানেও ধস নামার ফলে রাস্তা বন্ধ। কতদিন সময় লাগবে কেউ বলতে পারছে না। এদিকে অন্ধকার হতে চলেছে। সন্ধ্যের পর পাহাড়ি রাস্তায় চলা আরও বেশি রিস্ক হয়ে যায়। অগত্যা ওরা আগের রিসর্টে ফিরতে বাধ্য হলো। লাভাতে আসার দুটো রাস্তাই বন্ধ থাকার ফলে ওই রিসর্ট বুক করা লোকেরা আর আসতে পারছে না। তাই রিসর্টে বুকিং পেতে ওদের অসুবিধে হলো না। অ্যাক্সিডেন্টের রাস্তা আজ না হলেও কাল নিশ্চয়ই খুলে যাবে, এই আশায় ওরা রাতে খেয়ে শুয়ে পড়ল। দুশ্চিন্তায় রূপসার ঘুম আসছে না, তবু চোখ বন্ধ করে শুয়েছিল। মাঝরাতের পরে ঘরের মধ্যেই কিছু গতিবিধি টের পেয়ে রূপসা চোখ মেলে তাকালো। যা দেখল তাতে তার বুক শুকিয়ে গেল। ওদের মাঝখান থেকে তিন্নি উঠে টেবিলে রাখা একটা বাঁদরের সফট টয় কোলে তুলে নিল। তিন্নি হাঁটছে ঠিকই, কিন্তু ওর চাল চলন রূপসার কাছে অচেনা। তিন্নি দরজার দিকে এগিয়ে যেতেই দরজাটা নিজে থেকে খুলে গেল। তিন্নি পেছন ঘুরে একবার তাকালো। রূপসা দেখল তিন্নির চোখের দুটো মণি নেই, মুখটা অদ্ভুত রকম ফ্যাকাশে। পেছনে ঘুরে সিলিংয়ের দিকে তাকালো ঘাড় ঘুরিয়ে। তারপর ওর তীক্ষ্ণ দাঁতগুলো বের করে নৃশংসভাবে একটু হাসল। তারপর আবার দরজা দিয়ে বেরিয়ে গেল। আরও অবাক ব্যাপার হলো, তিন্নি যাওয়ার আগে যেভাবে দরজা আপনা আপনি খুলেছিল ঠিক সেভাবেই তিন্নি চলে যাওয়ার পর আবার দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এমনটা রূপসা মোটেও আশা করেনি। দরজা বন্ধ হওয়ার পর সাথে সাথে রূপসা ছুটে গিয়ে
দরজা ধাক্কা দিতে দিতে তিন্নির নাম ধরে ডাকলো। তিন্নি, এই তিন্নি, তিন্নি কোথায় যাচ্ছিস? এই তিন্নি কোথায় যাচ্ছিস তুই? কোনো লাভ হলো না। দরজার লক খুলেও দরজা খুলতে পারল না রূপসা। রূপসা চিৎকার চেঁচামেচিতে অভিজিতের ঘুম ভেঙে গেল। অভিজিৎ ছুটে এলো রূপসার কাছে। কি হয়েছে রূপসা, এমন করছো কেন? আতঙ্কে রূপসার গলার স্বর সহ সারা শরীর কাঁপছে। কি বলতে চাইছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এমনভাবেই রূপসা বলল, অভি, এই অভি, আমাদের তিন্নি ঘরের বাইরে বের হয়ে গেছে। তিন্নির ভিতরে তিন্নি ছিল না, কেমন যেন ফ্যাকাশে। যেভাবেই হোক তিন্নিকে ফিরিয়ে আনতে হবে। অভি, এনে দাও, ওদের এনে দাও। এমন সময় বাইরে থেকে আর্তনাদ ভেসে এলো। পাশের কটেজ থেকে। অভিজিৎ কিছু না ভেবেই দরজা খোলার চেষ্টা করল। দরজা কিছুতেই খুলছে না। দরজার বাইরে চন্দ্রিমার গলার আর্ত চিৎকার শোনা গেল। দিদি ভাই দরজা খোলো, দিদি ভাই বাঁচাও আমাকে, কাউকে মেরে ফেলবে, প্লিজ দরজা খোলো দিদি ভাই, বাঁচাও। আমাদের দরজা বাইরে থেকে লক হয়ে গেছে, তুই বাইরে থেকে খোল। বাইরে কোনো লক করে নেই দিদি ভাই, জোরে টেনে খোলো, ও এসে গেছে, আমাকে মেরে ফেলবে দিদি ভাই, বাঁচাও আমাকে, ছাড় আমাকে, ছাড়। চন্দ্রিমা দরজাটা খোল। চন্দ্রিমা তুই ছুটে পালা রিসর্টের রিসেপশনে গিয়ে খবর দে, পালা ফাস্ট, এক্ষুনি। কে তুমি? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন আমাকে মারতে চাইছো? চন্দ্রিমা, তুই ঠিক আছিস? উত্তর দে চন্দ্রিমা, কথা বল। দরজার বাইরে ছটফট করার আর গোঙানির আওয়াজ ছাড়া আর কোনো শব্দ আসছে না। ঘরের ভেতর থেকে অসহায় অভিজিৎ আর রূপসা চন্দ্রিমার নাম ধরে সমানে ডেকে চলেছে। চন্দ্রিমা, তুই ঠিক আছিস? একটু পরে সব আওয়াজ নিস্তব্ধ হয়ে গেল। তার একটু পরে খ্যানখ্যানে গলায় একটা বিচিত্র হাসির শব্দ শোনা গেল। তার হাসি দিয়েই যে সে নিজের জয় প্রকাশ করতে চাইছে তা পরিষ্কার। অভিজিৎ কিছুক্ষণ চুপচাপ থাকার পর খেয়াল করল, অগ্নি ঠিক তো, নাকি চন্দ্রিমার আগে অগ্নিও? নিজের ফোনটা তুলে অগ্নিজিৎকে ফোন করলো। ফোনের সমানে রিং হয়ে গেল। ফোনের ওপার থেকে কোনো উত্তর এলো না। পর 3 বার ফোন করার পরেও কোনো লাভ হলো না। রূপসা ধরা গলায় বলল, রিসর্টের অফিসে ফোন করো, ওদের তো কিছু দায়িত্ব আছে নাকি? রূপসার কথায় অভিজিৎ অফিসে ফোন করল। 2 বার রিং হয়ে কেটে যাওয়ার পর অবশেষে 3য়-বারে অফিস থেকে ফোন তুলল। অভিজিৎ ওদের এক্ষুনি একবার ওদের কটেজের সামনে আসতে বলল। ফোন রেখে আবার অগ্নিকে ফোন করতে যাবে এমন সময় দরজা আগের মতোই খুলে গেল। বাইরের ঠান্ডায় কাঁপতে কাঁপতে তিন্নি ঘরে প্রবেশ করল। চোখ পুরো লাল, গা জ্বরে পুড়ে যাচ্ছে। তিন্নিকে দেখে রূপসা আর অভিজিৎ গিয়ে তিন্নিকে জড়িয়ে ধরল। বিছানার ব্ল্যাঙ্কেটে ভালো করে মুড়ে কোলে নিয়ে বুকের কাছে চেপে ধরল রূপসা। অভিজিতের খেয়াল হলো চন্দ্রিমা আর অগ্নির কথা। দরজার কাছে এসে দেখল চন্দ্রিমার দেহ পড়ে আছে বাইরে, চারিদিক রক্তে ভেসে গেছে। চন্দ্রিমার হাতে, বুকে, গলায় ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন স্পষ্ট। গলার কণ্ঠনালী কাটা, সেখান থেকে এখনও চুইয়ে রক্ত পড়ছে। এমন সময় রিসর্টের ম্যানেজার ও তার লোকেরা পৌঁছে গেল সেখানে। ঘটনার বিভৎসতা দেখে ওরাও বাকরুদ্ধ। ম্যানেজার এগিয়ে এসে চন্দ্রিমার নাকের কাছে হাত রাখল। ये क्या कर दिया साहब जी आपने? ये तो अब पुलिस केस हो गया। কি বলছেনটা কি আপনি? এগুলো আমি কিছু করিনি। यहाँ आप लोग के सिवा तो और कोई नहीं है। अब तो पुलिस ही सब कुछ पता करेगी। इस बारे में हम कुछ नहीं कर सकते हैं। हम समझते हैं आप जो करना है कीजिए, लेकिन पहले मेरा भाई ठीक है कि नहीं ये हमें बता दीजिए। आप यही रुकिए, हम देख के आते हैं।
ম্যানেজার চলে গেল অগ্নিজিতের কটেজে। অভিজিৎ একবার চন্দ্রিমার দিকে তাকালো, তারপর পেছন ঘুরে দেখল রূপসা তিন্নিকে কোলে নিয়ে অসহায়ভাবে অভিজিতের দিকে তাকিয়ে আছে। এতক্ষণে বিন্নিও উঠে তিন্নির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অভিজিৎ আর রূপসা আন্দাজ করতে পারছে আগামীতে তাদের সামনে কত কঠিন দিন আসতে চলেছে। একটু আগে পর্যন্ত ওদের সাথে যা ঘটেছে তা কেউ বিশ্বাস করবে না, নিজেরা ভুক্তভোগী না হলে ওরাও বিশ্বাস করতো না। চন্দ্রিমা আর কখনো দাদাভাই বা দিদিভাই বলে ডাকবে না, এটা অবিশ্বাস্য। একটু আগে পর্যন্ত সব ঠিক ছিল, কয়েক মিনিটের মধ্যে ওদের জীবনটা ছাড়খাড় হয়ে গেল। এসবের মধ্যেও ওরা দুজনেই প্রার্থনা করে চলেছে অগ্নিজিৎ যেন ঠিক থাকে। অগ্নিজিতের কিছু হলে অভিজিৎ একেবারে অসহায় হয়ে পড়বে। একটু পরে অগ্নিজিৎকে অক্ষত শরীরে ছুটে আসতে দেখে অভিজিৎ চিৎকার করে উঠল, অগ্নি বেঁচে আছে রূপসা, অগ্নি বেঁচে আছে, আমার ভাই ঠিক আছে। রূপসার মুখ থেকে কোনো শব্দ বেরোল না, শুধু নীরবে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল রূপসার গাল বেয়ে। এসব কি হলো দাদা? কি করে হলো এসব? চন্দ্রিমা এখানে এলো কি করে? সদ্য বিবাহিত স্ত্রীর ক্ষতবিক্ষত দেহ তার নিজের দাদা বৌদির ঘরের সামনে পড়ে থাকতে দেখে অগ্নিজিৎ আর নিজেকে সংযত রাখতে পারল না। চন্দ্রিমার নিথর দেহটার দিকে এগোতেই ম্যানেজার সাবধান করে দিল, वो मर चुकी है। अब ये पुलिस केस बन चुका है। पुलिस के आने से पहले कोई भी किसी भी चीज में हाथ मत लगाइएगा। অভিজিৎ এগিয়ে গিয়ে অগ্নিজিৎকে জড়িয়ে ধরল। দাদার সান্ত্বনা পেয়ে অগ্নিজিৎ এবার পুরো কান্নায় ভেঙে পড়ল। এখনই এত ভেঙে পড়িস না ভাই, আমাদের সামনে এখন এর থেকে অনেক কঠিন বিপদ আসছে, তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। চন্দ্রিমার এমন নৃশংস মৃত্যুর থেকে কার আবার কি হতে পারে দাদা? কত স্বপ্ন ছিল আমাদের পরিবারটাকে নিয়ে, কত স্বপ্ন ছিল আমার ওকে নিয়ে, এক নিমেষে সব শেষ হয়ে গেল। এবার আমি ওর পরিবারের লোকেদের কি বলবো দাদা? আমি ওর পরিবারের লোকেদের কি বলবো বলো? আচ্ছা আমাকে একটা কথা বল, চন্দ্রিমা যখন তোদের কটেজ থেকে বেরিয়ে আসছিল তখন তুই কোথায় ছিলি? তুই টের পাসনি? না দাদা, আমি কিচ্ছু টের পাইনি। ইনফ্যাক্ট আমি তো অবাক হচ্ছি চন্দ্রিমা আমাকে না ডেকে তোমাদের কটেজে কেন আসলো। আমরা তো তোকে নিয়ে চিন্তায় ছিলাম, এখন এখন অন্তত একটু নিশ্চিন্ত হয়েছে। চন্দ্রিমার বাড়িতে খবরটা দিতে হবে আমাদের। আমি কি করে ওদের বলবো দাদা? কদিন আগে যে মেয়েটার ভবিষ্যতের স্বপ্ন দেখে তাদের ছেলে চলে এসেছিল, আজ সে নেই। আমি পারবো না দাদা, আমি পারবো না। আমি কি বলবো? আমাদের বিয়েটাই ওর জীবনটা নিয়ে নিল দাদা। আমি আমার ভালোবাসার মানুষটাকে মেরে ফেললাম দাদা, আমি আমার ভালোবাসার মানুষটাকে মেরে ফেললাম। এভাবে ভাবিস না ভাই, যা পরিস্থিতি আছে তার মুখোমুখি আমাদের দাঁড়াতেই হবে। তুই ফোন করো ওনাদের, আমি আছি তোর সাথে। দাদার কথায় আশ্বস্ত হয়ে অগ্নিজিৎ চন্দ্রিমার বাবার ফোনে ফোন করল, কিন্তু বারংবার ফোন করা সত্ত্বেও উনি ক্রমাগত ফোন কেটে দিলেন। অবশেষে ফোন সুইচ অফ করে দিলেন। অগ্নিজিৎ বুঝল মেয়ের ওপর অভিমান করেই ফোনটা উনি কাটছেন। এমনই বিধির বিধান, আজ অভিমান করে থাকা মানুষটাই যে শেষ হয়ে গেছে সেটা পর্যন্ত ওনাকে জানানোর অবকাশ দিলেন না। দাদা উনি ফোন ধরছেন না, এখন তো সুইচ অফ করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তুই বরং চন্দ্রিমার কোনো আত্মীয় বা বান্ধবীকে ওর নাম্বার থেকে ফোন করে খবরটা দে। আমি একটু তিন্নির দিকটা দেখে আসি। তিন্নির কি হয়েছে? সে অনেক কথা, তুইও বিশ্বাস করবি কিনা জানি না, তবে অবশ্যই বলবো তোকে। যা পরিস্থিতি তাতে মনে হয় আমাকে আর তোর বৌদিকে পুলিশ তুলে নিয়ে যাবে। তিন্নির খুব জ্বর এসেছে, এখানে
এখানে তো আশেপাশে হাসপাতাল বা ওষুধের দোকান নেই। পুলিশ তোকে সন্দেহ করবে না, তুই একটু মেয়ে দুটোকে দেখে রাখিস ভাই। এইসব কি বলছিস তুই দাদা? পুলিশ তোদের কেন নিয়ে যাবে? ম্যানেজার এসে যেভাবে যা কিছু দেখেছে তাতে আমাদের ওপর সন্দেহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু তুই তুই বিশ্বাস কর ভাই, আমরা আমরা চন্দ্রিমাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম, তবু পারলাম না রে। এসব কি বলছিস তুই দাদা? মানে পুলিশ তোদের কেন নিয়ে যাবে? দাদা, আমাকে কৈফিয়ত দিতে হবে না তোদের। আমি কি চিনি না তোদেরকে? তোরা চন্দ্রিমার কোনো ক্ষতি করতে পারিস, সেটা যদি চন্দ্রিমা নিজের মুখেও বলতো আমি তাও বিশ্বাস করতাম না। যা গিয়ে তুই তিন্নির কাছে যা, আমি ফোন করে এখন আসছি। তিন্নির অবস্থার কোনো উন্নতি নেই। রূপসা ক্রমাগত জলপট্টি দিয়ে চলেছে। ছোট্ট শরীরটা থরথর করে কেঁপে উঠছে থেকে থেকে। ঠোঁটের কোণ থেকে লালা গড়িয়ে পড়ছে ক্রমাগত। পুরোপুরি অজ্ঞান হয়ে আছে ছোট্ট তিন্নি। ভোরের দিকে ওখানকার লোকাল পুলিশ এলো দলবল নিয়ে। অভিজিতের অনুমান সঠিক ছিল। সব দেখে শুনে পুলিশ অভিজিৎ আর রূপসাকে লকআপে রাখবে বলে নিয়ে যেতে চাইল। অনেক অনুরোধ করার পরে তিন্নির অবস্থা বিবেচনা করে রূপসাকে এই রিসর্টেই নজরবন্দি করার সিদ্ধান্ত নিল পুলিশ কর্তৃপক্ষ। একজন লেডি কনস্টেবল সব সময় থাকবে কটেজের বাইরে, নজর রাখবে তার ওপর, যাতে রূপসা কারোর নজর এড়িয়ে পালিয়ে যেতে না পারে। তিন্নির অবস্থার একটু উন্নতি হলে রূপসাকেও জেলে রাখা হবে। পুলিশের লোকেরাই ডাক্তার আনার ব্যবস্থা করে দিলেন। ডাক্তার এসে ওষুধ লিখে দিয়ে গেলেন। পুলিশ অভিজিৎকে নিয়ে গেল সাথে। পুলিশ অগ্নিজিৎকেও বলে গেলেন বিনা অনুমতিতে কোথাও না যেতে। এখানে গাড়ি পাওয়া দুষ্কর, তাই পুলিশের গাড়িতে লাভা পর্যন্ত যাওয়ার অনুমতি পেল অগ্নিজিৎ। আসার ব্যবস্থা অবশ্য অগ্নিজিতের দায়িত্ব, তবু এখন এই সাহায্যটুকু ওদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। রাতে ঘুম না হওয়ায় বিন্নিকে ঘুম পাড়াতে পাড়াতে রূপসার চোখটা একটু লেগে এসেছিল। আচমকা ঘুম ভেঙে চোখ খুলতেই দেখতে পেল তিন্নি রূপসার মুখের কাছে ঝুঁকে খুব গভীরভাবে কিছু দেখছে। চোখ দুটো একেবারে সাদা, তখনও ঠোঁটের কোণ থেকে লালা টপছে। রূপসা চোখ খুলতেই তিন্নি খুব চাপা স্বরে খ্যাক খ্যাক শব্দে হেসে উঠল। হাসির ফলে তিন্নির যে দাঁতগুলো দেখা গেল তার রং কালো আর তীক্ষ্ণ। জিভটা অনেকটা সাপের মতো দুভাগে বিভক্ত, মুখ থেকে বীভৎস রকম দুর্গন্ধ বেরোচ্ছে। নিজের মেয়ের এমন রূপ দেখে রূপসা খুব জোরে চিৎকার করে উঠল। বাইরে দাঁড়ানো কনস্টেবল ছুটে এলো রূপসার ঘরে। ততক্ষণে বিন্নিও উঠে বসেছে। কি হয়েছে মাম্মা? তিন্নি বুনি ঠিক আছে মাম্মা, এই দেখো ঘুমোচ্ছে। ডক্টর আঙ্কেল ওষুধ দিয়েছে, বুনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। क्या हुआ मैडम, कोई बुरा सपना देखा क्या? স্বপ্ন? স্বপ্ন তো এটা ছিল না। রূপসা ভালো মতো দেখেছে তিন্নি ওর সামনে বসেছিল। বিন্নির আঙুল অনুসরণ করে দেখল সত্যিই তিন্নি তখনও অঘরে ঘুমোচ্ছে। নিজের মনেই রূপসা ভাবতে লাগলো, তাহলে কি অতিরিক্ত টেনশনে মাথা খারাপ হয়ে গেল তার? না, এসব সত্যি। রূপসার সাথে অভিজিৎও দেখেছে। সব কিছু ভুল হতে পারে না। এসব কিছু সত্যি ঘটছে ওদের জীবনে। কেন ঘটছে সেটা রূপসা জানে না। তবে কি চন্দ্রিমাকেও তিন্নি খুন করেছে? ছোট্ট তিন্নির পক্ষে চন্দ্রিমার গলার নাগাল পাওয়া তো সম্ভব নয়। তিন্নির শরীরে কি তবে সত্যিই কোনো অশুভ অশরীরই দখল করেছে? না না, এসব কি ভাবছে রূপসা? একজন উচ্চশিক্ষিত মেয়ের মনে এসব চিন্তা আসতেও পারে কি করে? মায়ের মন অবশ্য বিজ্ঞান বোঝে না, বোঝে শুধুমাত্র সন্তানের মঙ্গল। আর যদি প্রশ্ন সন্তানের জীবন মৃত্যু নিয়ে হয়, তখন মায়েরা সব কিছু করতে পারে। এখন যদি সত্যিই ধরে নেওয়া হয় যা কিছু হচ্ছে সেগুলো প্যারানর্মাল অ্যাক্টিভিটির জন্য হচ্ছে, তবে এসবের মুক্তির উপায় কি? বৌদি, এই না ওষুধগুলো রাখো। অগ্নি, এসব আমাদের সাথে কি হয়ে গেল? আরও একটা খারাপ খবর আছে বৌদি। যা হচ্ছে তার থেকে আরো খারাপ কি হতে পারে? চন্দ্রিমার বাবা খবরটা পেয়ে আমার ওপর কেস করেছে।
ওনার দাবি আমরাই চন্দ্রিমাকে খুন করেছি। বলছো কি অগ্নি? ঠিকই বলছি বৌদি, সবই আমাদের কপাল। এখানকার পুলিশ আজকে দুপুরে আমাকেও নিয়ে যাবে। আমি একা কি করব অগ্নি? তিন্নিটারও এই হাল। টেনশন করো না বৌদি, তিন্নি বাঁচবে তো অগ্নি? হ্যাঁ বলো না, যে কোনো মূল্যে ওকে বাঁচিয়ে দাও অগ্নি। ভগবানের ওপর ভরসা রাখো বৌদি, উনি যখন বিপদে ফেলেছেন রাস্তা উনিই দেখাবেন। তুমি শুধু ওনার ইশারাগুলোকে বোঝার চেষ্টা করো। আমরা কারোর কোনো ক্ষতি না করলে ঈশ্বর আমাদের কোনো ক্ষতি হতে দেবেন না। আমার যথাসাধ্য আমি করব বৌদি, একটু ভরসা রাখো আমার উপর। মাম্মা, কাকাই, তাড়াতাড়ি এসো একবার ঘরে। রূপসা আর অগ্নিজিৎ ঘরে গেল। কি হয়েছে সোনা? দেখো মাম্মা, এই খেলনাটার মধ্যে শক্ত কিছু একটা আমার হাতে লাগছে। এটা আগে এমন ছিল না। প্লিজ এটা ঠিক করে দাও না। এখন তো বুনি আমার সাথে খেলছে না, ওকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। যতক্ষণ বুনি সুস্থ না হচ্ছে এটা দিয়েই খেলি। রূপসা খেলনাটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল, কিছু বুঝতে পারল না। লম্বা মতো কিছু একটা হাতে ঠেকলো বটে, সব দিকেই তো সেলাই করা। তবে কি ঢুকলো আর কি করেই বা ঢুকলো? এখন অবশ্য কোনো ঘটনার পেছনে যুক্তি খোঁজা অহেতুক মনে হয় রূপসার। কই আমাকে দাও দেখি। রূপসার হাত থেকে খেলনাটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে শেষে গলার কাছে সেলাইটা টান মেরে ছিঁড়ে ফেলল অগ্নিজিৎ। ভেতরে হাত ঢুকিয়ে একটা হলদেটে সাদা রঙের লম্বা বস্তু বের করে আনলো অগ্নিজিৎ। এটা কি? মনে তো হচ্ছে হাড্ডির টুকরো। এটা তো কি অগ্নি? তুমি কি জানো এর ব্যাপারে? বলো আমাকে। একটু আগে তুমি বলছিলে ঈশ্বরের ইশারা বুঝে নিতে। এটাই আমাদের সর্বনাশের কারণ নয় তো? মনে করো না, এটা আগে কোথায় দেখেছো? সেদিন যখন এই তিন্নি বিন্নিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন মনে হয় ওদের খুঁজতে গিয়ে এটা আমার পায়ে বেঁধেছিল। কিন্তু এটা এখানে এলো কি করে? তাও আবার এই মাদরের সফটওয়্যার ভেতরে। কোনো কিছুর পেছনে যুক্তি খুঁজতে যেও না অগ্নি, এটা বাস্তব। এটা কোনো সিনেমা নয়। এখন যা পরিস্থিতি, তাতে এটাও জানি না আমাদের পরিবারের শেষ পরিণতি কি হবে। শুধু জানি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে হবে। কার সাথে লড়াই করবে বৌদি? এখনো জানি না, তবে জানতে হবে। তোমার কথায় এইটুকু শিওর হলাম, এসবের সূত্রপাত ওই জায়গা থেকেই। এবার ওই জায়গার ইতিহাস জানতে হবে। কিন্তু কি করে? এই কাজটা তোমাকেই করতে হবে অগ্নি। আমাকে এখান থেকে বের হতে দেবে না। ঠিক আছে বৌদি, আমি আপ্রাণ চেষ্টা করব। চন্দ্রিমাকে হারিয়েছি, কিন্তু তোমাদের কিছু হলে আমি যে আর বাঁচতে পারবো না। কিন্তু ওখানকার খবর আমাকে দেবে কে? মানে আশেপাশে তো কোনো লোকজনও নেই। হোটেলের স্টাফগুলো দিয়ে শুরু করো। লাভাতে গিয়ে দেখবো বৌদি? লাভ হবে না গো। জঙ্গলের অত ভিতরে নির্জন জায়গায় কি হয়েছে তা কেবল লোকাল লোকেরাই বলতে পারবে। ঠিক আছে বৌদি, আমি বের হচ্ছি। তুমি তিন্নিকে দেখো, আর কিছু দরকার হলে অবশ্যই ফোন করবে আমাকে। এখানে নেটওয়ার্ক পাবে কিনা জানি না, তবুও আমি ফোনটা নিয়েই যাচ্ছি। চলো না মাম্মা, আমরাও যাই কাকাইয়ের সাথে। ওখানের মন্দিরটা খুব ভালো ছিল। ওটা মন্দির নয় মা, ওটাকে গুম্ফা বলে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রার্থনা করার জায়গা ওটা। বৌদ্ধ মানে? মেরুন আর অরেঞ্জ কালারের ড্রেস পরা ওই ন্যাড়া লোকটার মতন? কোন ন্যাড়া লোক মা? আমি যখন সেদিন ওই গুম্ফার মধ্যে লুকিয়েছিলাম, তখন ওই লোকটা ওখানে কি সব যেন করছিল। আমাকে দেখে নাম জিজ্ঞাসা করলো, বলল এখানে এসে আমি ঠিক কাজ করিনি। আচ্ছা, সেদিন আমরা কটার সময় গিয়েছিলাম তোমার মনে আছে? এক্স্যাক্ট টাইম তো মনে নেই, তবে সেদিনেও তো সকালেই বের হয়েছিলাম আমরা। তুমি গিয়ে দেখো, বিন্নিকে সাথে নিয়ে যাও, ও চেনে ওনাকে। তোমরা কি ওনার সঙ্গে দেখা করতে চাও? চাই তো বাবু। তুমি জানো কোথায় গেলে ওনার দেখা পাওয়া যাবে? উনি বলেছিলেন কখনো দরকার হলে ওখানে রোলারগুলো ঘোরাতে উনি নাকি চলে আসবেন। রোলার? কোন রোলার?
ও মনে হয় প্রেয়ার হুইলের কথা বলছে বৌদি। আচ্ছা, আমি যদি বিন্নিকে নিয়ে যাই তাহলে তোমার অসুবিধা হবে না তো? তুমি নিয়ে যাও। অগ্নিজিৎ আর বিন্নি বেরিয়ে যাওয়ার পর রূপসা তিন্নির মাথায় বিলি কেটে দিচ্ছিল। মেয়েটা যে কি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তা মা হয়ে রূপসা অনুভব পর্যন্ত করতে পারছে না। এটা যে কতটা কষ্টের তা কেবল একজন মা বুঝতে পারবে। এসব কথা ভাবতে ভাবতেই তিন্নির ছোট্ট শরীরের পাশে মাথা এলিয়ে দিয়েছিল রূপসা। অতিরিক্ত ধকলের ফলে চোখ বুঝে এসেছিল প্রকৃতির নিয়মেই। রূপসা দেখল কেউ রূপসার পেছনে তাড়া করছে। মুখটা ঠিক করে দেখা যাচ্ছে না। শরীরের গড়ন দেখে একজন পুরুষ বলেই মনে হচ্ছে। তার হাতে হাড়ের বানানো একটা তলোয়ার। ক্লান্ত রূপসা একসময় জঙ্গলের পরিত্যক্ত গুম্ফার কাছে গিয়ে পৌঁছল। বারে বারে পেছন ফিরে তাকাতে গিয়ে রূপসা হোঁচট খেয়ে পড়ে গেল। পায়ের দিকে তাকালো, দেখল পাইন বনের ওপরে টাঙানো রং বেরঙের পতাকাগুলো ছিঁড়ে পড়ে আছে নিচে। সেইগুলোর একটা সুতোতে পা জড়িয়ে গেছে রূপসার। নিজে থেকেই এই পতাকার মালা রূপসাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। রূপসা যত নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে ততই পতাকার সুতোগুলো চেপে বসছে রূপসার ফর্সা শরীরের ওপর। এতক্ষণে সেই ব্যক্তি কতটা কাছে এসেছে দেখার জন্য পেছন ফিরে তাকালো। আশ্চর্য, পেছনে তো কেউ নেই। সামনে ঘুরতেই দেখতে পেল একজন পুরুষ একদম রূপসার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। নিজের জীবনের আশা ত্যাগ করে ধীরে ধীরে তার মুখের দিকে তাকিয়ে আঁতকে উঠল রূপসা। শরীরটা কোনো অচেনা পুরুষের হলেও তার মুখের অর্ধেক অগ্নিজিতের আর বাকি অর্ধেক তিন্নির। এমন বিভৎস মানুষ আগে কখনো কোনো ভূতের সিনেমাতেও দেখেনি রূপসা। চোখ বন্ধ করে চিৎকার করে উঠল সে, বাঁচাও, বাঁচাও! সামনের মানুষটা রূপসার ভয়টাকে উপভোগ করছিল। চন্দ্রিমার মৃত্যুকালে যেমন হাসি শুনেছিল ঠিক তেমনভাবেই হাসতে লাগলো সেই অদ্ভুত দর্শন মানুষটি। তখনই বিন্নির গলার আওয়াজ পেল রূপসা। আমি আসছি মা। না বিন্নি, তুই এখানে আসিস না সোনা, আমি বুঝে নেব। ততক্ষণে একটা আর্ত চিৎকার কানে গেল রূপসার। কোলে ধাতব কিছু একটা এসে পড়ল। হাতে ধরে বুঝলো জিনিসটার ওপরের অংশটা চ্যাপ্টা ধরনের গোলাকৃতি। সাথে ধরার জন্য একটা কারুকার্য করা ছুঁচলো হাতল আছে। জিনিসটা হাতে ধরতেই ঘুম ভেঙে গেল রূপসার। আর্ত চিৎকারটা যে কার ছিল সেটাও বুঝতে পারল না। এই মুহূর্তে অভিজিৎকে খুব মিস করছে রূপসা। অভিজিৎ থাকলে মনের জোর পেত। মন খারাপ নিয়ে ঘুম থেকে উঠে জানলার ধারে গা এলিয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিল। প্রথম যেদিন এখানে এসে জানলার পর্দা সরিয়ে পাইন বন, গভীর খাদ, মাঝে মধ্যেই মেঘ আর রোদের খেলা দেখে উচ্ছ্বসিত হয়েছিল রূপসা, সেদিনের কথা মনে পড়ে গেল। অভিজিৎ পাশে এসে দাঁড়িয়ে আলিঙ্গন করে বলেছিল, এইসব দৃশ্য কখনো পুরনো হয় না বলো? এই ঠিক যেমন আমাদের ভালোবাসা কখনো পুরনো হয় না। প্রথমবারের মতো এখনো সেই রোমাঞ্চ আছে এসবের মধ্যে। তাহলে চলো আরেকবার হানিমুনটা সেরে ফেলি এখানে। হ্যাঁ, মেয়ে দুটো তো বড় হচ্ছে নাকি? সে তো হবেই, হোক না। আমি কি ওদের ছোট থাকতে বলেছি কখনো? তুমি তো কষ্ট করে ওদের বড় করছো, আমি কি তোমার কষ্টে জল ঢালতে পারি? উফ, তোমাকে বলাই বৃথা। স্মৃতিচারণ করতে থাকা রূপসা নিজের কোমরে আচমকা একটা হিম শীতল স্পর্শ অনুভব করল। চমকে পেছন ফিরে তাকাতেই দেখল তিন্নি দাঁড়িয়ে আছে। গতকাল রাতের পর এই প্রথম তিন্নির চোখ খোলা দেখল রূপসা। তবে চোখের চাউনি বদলে গেছে। নেশাখোরদের মতো চোখ ঢুলু ঢুলু করছে তিন্নির। মায়ের কাছে তার সন্তানের স্পর্শ চেনা সব থেকে সহজ কাজ, কিন্তু এই স্পর্শ রূপসার সন্তানের নয়। এই স্পর্শ রূপসার অপরিচিত। কেমন যেন গা ঘিন ঘিন করে উঠল তিন্নির স্পর্শে। অথচ তিন্নির স্পর্শ পেয়ে সব থেকে বেশি খুশি তো রূপসারই হওয়ার কথা ছিল। জড়ানো কণ্ঠে তিন্নি বলল, তুমি খুব সুন্দর। তোমার মতো সুন্দরী নারী আমি আগে কখনো দেখিনি। তোমাকে আমার হয়েই থাকতে হবে। তিন্নি এখন নিতান্তই শিশু। ও যা বলছে সেগুলো ওর কথা হতে পারে না। তবে কি তিন্নির মুখ থেকে অন্য কেউ বলছে কথাগুলো? এসব কথা মনে মনে ভাবছিল রূপসা। কি করে যেন তিন্নি রূপসার মনের কথা বুঝে নিল। ঠিকই বুঝেছ। ভালো চাও তো আমার কথা ভেবে দেখো। একটা
একটাই সুযোগ তোমাকে আমি দিচ্ছি। তোমাকে জোর করে পেতে চাই না। এসব তিন্নি কি সব বলছে? সব কি শুধুই জ্বরের ঘোরে বকতে থাকা প্রলাপ, নাকি এটাকে হুমকি ভাববে রূপসা সেটা বুঝে পেল না। কে তুমি? তুমি আমার তিন্নি হতেই পারো না। আবার সেই খ্যাঁক খ্যাঁকে হাসি শুনতে পেল রূপসা, যা এর আগেও চন্দ্রিমার মৃত্যুর আগে শুনেছে। ভয়ে রূপসার হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেল, যেন এখনই হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। মনে মনে একবার নিজের মৃত্যু প্রার্থনা করল রূপসা। পর মুহূর্তেই নিজের ভুল বুঝতে পারল। এত সহজে একজন মা হেরে যেতে পারে না। তিন্নির জন্য লড়াই রূপসাকে করতেই হবে। যা ভাবতে চাও তাই ভাবো, তবে তোমাকে আমি চিরকাল আমার করে রাখবো। অন্য কেউ তোমার ওপর অধিকার চাইতে আসলে তাকে সরে যেতে হবে, যেমন তোমার স্বামীকে সরে যেতে হলো। এখন তো শুধু জেলে গেছে, এরপর জীবন থেকেও হাত ধুতে হবে। কেন এমন করছো? আমি তোমার কি ক্ষতি করেছি? ক্ষতি তুমি কিছুই করনি, তোমাকে আমার ভালো লেগেছে, এটাই মোদ্দা কথা। আর একটা কথা শুনে রাখো, তোমার সাথে জোর করে কিচ্ছু আমি করব না ঠিকই, তবে তোমার অবহেলা পেলে তার খেসারত তোমার মেয়েদের দিতে হবে, এটা মনে রেখো। আমাকে একটু সময় দাও, তার আগে তিন্নির শরীর থেকে তুমি বের হয়ে যাও, মুক্ত করে দাও আমার মেয়েটাকে। মুক্তি তো তোমার হাতে, ওদের ছেড়ে আমার হয়ে যাও, আমি ওদের ছেড়ে তোমার হয়ে থাকবো। না হলে তোমার বদলে তোমার বিনিয়োগ কিন্তু খারাপ অপশন হবে না, তবে বড্ড ছোট তো। খবরদার বলছি, আমার মেয়েদের দিকে খারাপ নজর দেবে না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। ওদের ওপর লোভ আমারও নেই, লোভ তো আমার তোমার ওপর। তুমি রাজি হলেই সব ঠিক হয়ে যাবে, না হলে আরো কয়েকজনকে চন্দ্রিমার কাছে পাঠাতে হবে। মেয়েটা কিন্তু দারুণ ছিল, তবে আমার ভালোবাসা নিতে পারলো না। মানে চন্দ্রিমাকে? ওহো, তোমাকে তো আরো একটা সিক্রেট তো বলাই হয়নি। তোমার আদরের দেও অগ্নু কিন্তু এখন আমার হাতের পুতুল হয়ে আছে। ওই তোমাকে সাহায্য করলো চন্দ্রিমার সাথে সব কিছু করতে। এমনকি চন্দ্রিমার গলাটাও তোমার আদরের দেওরই কেটেছে। আমি জানি না তুমি কে, তবে এটা বলতে পারি তোমার মতো নৃশংস মানসিকতা খুব কম জনেরই হয়। এখনো আমার ব্যাপারে সব জেনেছো কোথায়? আর আমাকে নৃশংস বলার অবস্থায় তুমি নেই, সেটা মনে রেখো। তোমার পুরো পরিবারের ভবিষ্যৎ এখন শুধুমাত্র তোমার হাতে। আমাকে একটু সময় দাও। ঠিক আছে, আজ রাত পর্যন্ত সময় আছে তোমার কাছে। আমি রাতে ফিরবো, তৈরি থেকো। এসব কথা শোনার পর তিন্নির দিকে আর ফিরে তাকাতে ইচ্ছে করছিল না রূপসার। পায়ের দিকেই তাকিয়েছিল এতক্ষণ। তিন্নির ডাকে হুঁশ ফিরল। মাম্মা। তিন্নি? তিন্নিকে বুকে জড়িয়ে ধরল রূপসা। খুব কষ্ট হচ্ছে মাম্মা। কোথায় কষ্ট হচ্ছে মা? মাথায়। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি সোনা, তুমি একটু ঘুমাও, আমি তোমার কাছেই আছি। তুমি আমাকে একা ছেড়ে দেবে না তো মাম্মা? না মা, আমি তোমাকে একা ছেড়ে কোথাও যাব না, এখন ঘুমাও। জ্বরে আবার ঢলে পড়ল তিন্নির ছোট্ট শরীরটা। একটু আগে যে হাত বরফ শীতল ছিল, এখন সেই হাতই তপ্ত লোহার মতো গরম।
তিন্নিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল রূপসা। এখন কি করবে জানা নেই, সাহায্য চাইবার মতো কেউ পাশেও নেই। হে ঈশ্বর, তুমি রাস্তা দেখাও। চিরকাল তুমি অধর্মকে নাশ করে এসেছো, এবারে তুমি পথ দেখাও ঈশ্বর, আমার পরিবারকে রক্ষা করো। দুপুরের দিকে অগ্নিজিৎ বিন্নিকে নিয়ে ফিরে এলো। খুব ক্লান্ত দুজনেই। রূপসার উপর নজর রাখার জন্য যে লেডি কনস্টেবল মোতায়েন করা ছিল সে শুধু বিন্নিকে ঘরে যেতে দিল। অগ্নিজিতের সাথে রূপসার কথা বলার আর কোনো সুযোগ সে দিল না। দুপুরের খাবারও রূপসার ঘরেই দিয়ে আসা হলো। সকালের পর দুপুরের দিকে তিন্নি আবার একবার চোখ খুলেছিল। 10 মিনিট শুয়ে শুয়ে বিন্নির সাথে একটু খেলা করে আবার ঘুমিয়ে পড়েছে। ওষুধ ছাড়া কিছুই খাওয়াতে পারছে না রূপসা। অভুক্ত শরীরে আরও দুর্বল হয়ে পড়েছে সে। বিন্নির কথা মতো সকালে পাইন বনে গিয়ে কোনো লাভ হয়নি। দুজন নেপালি কাঠুরে ছাড়া আর কারোর দেখা ওরা পায়নি। ওদের জিজ্ঞেস করে শুধু এতটুকু জানা গেছে যে ওই গুম্ফায় অনেক বছর আগে এক লামা থাকতেন। ওনার স্বাভাবিক মৃত্যুর পর ওনার শরীর ওখানেই কবর দেওয়া হয়। তারপর অনেক বছর ধরেই পরিত্যক্ত পড়ে আছে গুম্ফাটা। এরপর বছর 2 আগে হঠাৎই এক লামা এসে থাকতে শুরু করেন। তিনি শুধু নেপালিতেই নয়, ইংরেজি, হিন্দি, বাংলা ভাষাতেও অনর্গল কথা বলতে পারতেন। ওনার অতীত সম্পর্কে কেউ কিছু বলতে পারল না। কে ছিলেন, কোথা থেকে এসেছিলেন, এমনকি পরবর্তীতে কোথায় চলে গেলেন তার হদিশ কারোর কাছে নেই। একাই থাকতেন ওই গুম্ফায়। 8 মাস ছিলেন মাত্র। এই সময়ের মধ্যে অনেক নিঃসন্তান দম্পতি ওনার আশীর্বাদে সন্তান লাভ করেছিল। ঘুরতে এসেও অনেকে ওনার আশীর্বাদ নিতে যেতেন। বিন্নির কথাতেও কোনো উপায় পেল না রূপসা। এদিকে সময় চলে যাচ্ছে। রাতের মধ্যেই কোনো সিদ্ধান্ত নিতে হবে, না হলে তিন্নির বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। ওদিকে দুপুরে পুলিশ এসেছিল বটে, তবে রিসর্টের ম্যানেজারের বয়ান শুনে অগ্নিজিৎকে গ্রেপ্তার করতে পারল না। কারণ ওনারা যখন অগ্নিজিতের ঘরে গিয়েছিলেন তখন অগ্নিজিৎ ঘুমিয়েছিল। তবে সন্দেহের ঊর্ধ্বে যে কেউ নয় তা পুলিশের লোক জানিয়ে গেছে। চন্দ্রিমার পোস্টমর্টম রিপোর্ট আসার পর দরকারে অগ্নিজিৎকেও গ্রেপ্তার করা হতে পারে। রাতে খাওয়ার পর লেডি কনস্টেবল রূপসার ঘরে এসেছিল সব ঠিক আছে কিনা চেক করতে। बच्ची की तबीयत में कोई सुधार नहीं आया? नहीं मैडम, आप अंदर आइए। आप सो जाइए, रात बहुत हो चुकी है। आपसे कुछ बात करनी है। इस तरह किसी कैदी के साथ बातचीत हमें अलाउ नहीं है। अगर आपकी बात ना सुनने की वजह से कैदी का जान चली जाए तो? মেয়েটির বয়স বেশি নয়, 24-25 বছর হবে, নেপালি। রূপসার প্রতি যে মেয়েটি সহানুভূতিশীল তা ওর কথায় স্পষ্ট। সেই সুযোগে রূপসা একটা চান্স নিল নিজেকে আর পরিবারের সকলকে বাঁচানোর। রূপসার কথা শুনে মেয়েটা একটু ভেবে ঘরে ঢুকল। খাটের পাশে রাখা চেয়ারে বসে বলল, बोलिए, क्या बोलना चाहती है आप? मुझे लगता है कोई है जो हमारे परिवार को नुकसान पहुंचाना चाहता है। मेरी देवरानी को मार के हमें फंसाना चाहता है। अब शायद मेरी बारी है। मुझसे आप क्या चाहती है? ज़्यादा कुछ नहीं। अगर आपके रहते मेरे घर से कोई ज़ोरदार 3 बार आवाज़ आए, प्लीज़ आप एक बार बचाने आइएगा ज़रूर। ये भी कोई बोलने वाली बात है? ये तो हमारा काम है। और कुछ? जी नहीं, शुक्रिया। तो मैं चलती हूँ। जी ज़रूर। গভীর রাত হওয়ার সাথে সাথে রূপসার অপেক্ষা বাড়তে থাকল। জানা নেই সে কোথা থেকে আসবে, আসবে যে সেটা নিশ্চিত। বারে বারে ঘুমন্ত মেয়ে দুটোর দিকে দেখছে। রূপসার কিছু হয়ে গেলে মেয়ে দুটোর কি হবে? অভিজিৎ ছাড়া পাবে কিনা তাও জানে না রূপসা। কোনো উকিল তো চেনা জানা নেই ওদের, যার কাছে এই বিপদে সাহায্য চাইতে পারবে রূপসা। ভাবনার মাঝে ঘরের দরজায় এসে কেউ টোকা দিল। রূপসার হৃদস্পন্দন যেন থেমে গেল। দরজা খোলো। আরও একবার তিন্নি বিন্নির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে উঠে দরজা খুলতে গেল রূপসা। দরজার বাইরে অগ্নিজিৎ দাঁড়িয়ে। তুমি এই সময় এখানে কেন? দিনের আলোয় তোমার কাছে আসা সম্ভব নয়, তাই রাতের সুযোগেই তোমার কাছে এলাম। অগ্নিজিৎকে ভালো করে পর্যবেক্ষণ করে নিল রূপসা। অগ্নিজিতের রূপ ধরেই আসেনি তো সে। কিছুক্ষণ ভালো করে লক্ষ্য করার পরেও সন্দেহজনক কিছু দেখতে না পেয়ে ঘরের ভেতর ডাকল অগ্নিজিৎকে। ভেতরে এসো। অগ্নিজিৎকে দরজা ছেড়ে ঘরে ঢুকে গেল রূপসা। রূপসার পেছন পেছন অগ্নিজিৎ ঘরে ঢুকে দরজা আর আলো বন্ধ করতে উদ্যত হলে রূপসা পেছন ফিরে তাকালো অগ্নিজিতের দিকে। রূপসার মনের ভাব বুঝতে পেরে অগ্নিজিৎ বলল,
আচ্ছা, তোমার ঘরের দরজা খোলা আর আলো জ্বলছে দেখলে যে কেউ সন্দেহ করতে পারে, তাই বন্ধ করছি। তুমি যদি বলো তাহলে খোলা রাখতে পারি। না থাক, বন্ধ করেই দাও। অগ্নিজিৎ দরজা বন্ধ করে রূপসার ঘরের খাটে এসে বসল। তিন্নি আর বিন্নি তখনও অঘোরে ঘুমোচ্ছে। তিন্নির মাথায় হাত বুলিয়ে অগ্নিজিৎ জিজ্ঞেস করল, এখন কেমন আছি তিন্নি? আজকে জ্ঞান এসেছিল? হ্যাঁ, কিছুক্ষণের জন্য চোখ খুলেছিল, তবে কিছুই খেতে পারছে না। এভাবে কতদিন বাঁচবে আমি জানি না। এবার তো তোমার খুশি হওয়ার কথা, তিন্নির বাচ্চা এখন তোমার হাতে। এবার অগ্নিজিতের গলার স্বর একটু অন্য রকম মনে হলো রূপসার। কি বলতে চাইছে অগ্নিজিৎ? মানে বলতে চাইছিলাম, এত মানসিক চাপের মধ্যেও তুমি তিন্নির যেভাবে যত্ন করছো তাতে তিন্নির কিছু হবে না। আমি জানি তিন্নি আর বিন্নির জন্য তুমি সব করতে পারো। অগ্নিজিতের কথাগুলো কেমন যেন অসংলগ্ন মনে হচ্ছে রূপসার, তবু ধৈর্য ধরে কথা বলতে লাগলো। আচ্ছা, সকালে পাইন বনে কি হলো বললে না তো? এই দেখো, আরে সেটাই তো বলতে এসেছি তোমার কাছে। তাহলে বলো, আমি তো শুনবো বলেই বসে আছি। শোনো তবে, বাপ মা মরা সাধারণ ঘরের একটা ছেলে কাজ পায় বড়লোকের বাড়িতে। বাজার করা, গাড়ি ধোয়া, ঘর পরিষ্কার করা, সকলের ফাইফরমাস খাটা ছিল তার কাজ। মালিকের ছোট মেয়েটা ছিল ভীষণ সুন্দরী, সাথে মডার্ন। ঘরে থাকলে এমন সব পোশাক পরতো যাতে তার শরীর ঢাকার বদলে শরীরের প্রতিটা খাজ আরও প্রকট হতো। সদ্য যৌবনে পা রাখা ছেলেটা মেয়েটাকে পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। ছেলেটার মনের কথা মেয়েটা বুঝতে পেরেছিল। একটা সময় পরে নানা অচিলায় ছেলেটাকে ঘরে ডেকে তাকে কখনো পা টিপে দিতে বলে, কখনো পিঠে ব্যথা করার অচিলায় পিঠে মালিশ করে দিতে বলতো। এভাবেই ওদের দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। ছেলেটার কাছে সেটা ভালোবাসা হলেও মেয়েটা শুধু নিজের সুখের জন্য ছেলেটাকে ব্যবহার করছিল। একদিন ঘরে যখন কেউ ছিল না, তখন মেয়েটা ছেলেটার কাছে আইসক্রিম খাওয়ার জন্য আবদার করে। সরল মনে ছেলেটা আইসক্রিম এনে দেখে মেয়েটা অন্য একটা ছেলেকে আদর করছে। সংযোগ হারিয়ে ফেলে সেই ছেলেটা রান্নাঘর থেকে শিল এনে আঘাত করে। সাথে সাথেই রক্ত বন্যা বয়ে যায়। মেয়েটার ব্যবহারে স্পষ্ট হয় যা হচ্ছিল তাতে মেয়েটার সায় ছিল। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে কাজের ছেলেটা। কিছুক্ষণ ধস্তাধস্তির পর মেয়েটাকেও খুন করে ছেলেটা। বেশ কিছুক্ষণ পরে শান্ত হয়ে এর ফলাফল ভেবে বেগতিক দেখে ছেলেটা পালিয়ে যায়। নানা ছদ্মবেশে অনেক জায়গায় ঘুরে শেষে এসে পৌঁছায় ঋষভের পরিত্যক্ত গুম্ফায়। নিরিবিলি জায়গায় তাকে কেউ খুঁজে পাবে না, এই আশায় বৌদ্ধ সন্ন্যাসীর ভেগ ধরে থাকতে শুরু করে ওখানে। সকলে তাকে আসল লামা ভেবে অনেক সম্মান দিত। বাদ সাধল তার মালিকের মেয়ের লাগানো শরীরের নেশা। বৌদ্ধ সন্ন্যাসী দেখে ঘুরতে আসা অনেকেই জিজ্ঞেস করতো তাদের সন্তান কবে হবে। এই সুযোগে ছেলেটা তার নেশা মিটিয়ে নিত। ভয়ে সেই সব মেয়েরা কখনোই মুখ খুলত না। এতে ছেলেটার সাহস আর নেশা দিন দিন আরও বেড়ে যেতে শুরু করলো। এমনই একদিন এক দম্পতিকে আশীর্বাদ দেওয়ার নাম করে রাতে গুম্ফায় ডেকে পাঠায়। পুরুষাদ বলে ড্রাগ মেশানো পানীয় দেয় ওদের দুজনকেই। মেয়েটা সরল মনে পানীয় খেয়ে নিলেও তার স্বামীর মনে সন্দেহ জন্মায়। পানীয় না খেয়ে সঠিক সময়ের অপেক্ষা করে। সুযোগ বুঝে সে ছেলেটাকে মেরে ফেলে। স্ত্রীর জ্ঞান ফেরার পরে দুজনে মিলে জঙ্গলের ভেতরে পুঁতে দেয় বডি। সবাই ভাবে বৌদ্ধ লামা যেমন আচমকা এখানে এসেছিলেন সেরকমভাবেই অন্য কোথাও চলে গেছেন। তুমি বলছো ছদ্মবেশী লামার অতৃপ্ত আত্মাই এসব করছে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তাহলে এসবের থেকে মুক্তির উপায়? ছেলেটা যদি সত্যিকারের ভালোবাসার মানুষকে পেয়ে যায় তবে আর কাউকে বিরক্ত করবে না। ও, বুঝলাম। কথা বলতে বলতে ঘরের টেবিলে রাখা কাঁচের গ্লাসে জল ঢেলে অগ্নিজিতের দিকে এগিয়ে দিল। অগ্নিজিৎ গ্লাসটা ধরার আগেই সেটা পড়ে গেল রূপসার হাত থেকে। উপোস? তোমার কথা শুনতে শুনতে আমার কিরম হাত পা কাঁপছে। দাঁড়াও, আরও একটা গ্লাস আছে, ওটাতে জল আনছি। পরের গ্লাসটাও জল ঢালতে গিয়ে ভেঙে গেল।
এমন সময় কেউ একজন রূপসার কোমর জড়িয়ে ধরল। আস্তে আস্তে তার হাত ক্রমশ ওপরের দিকে উঠতে শুরু করল। হাতের কাঁচের জগটাও পড়ে গেল রূপসার হাত থেকে। কি করছো অগ্নি? ভুলে যাও না আমি তোমার দাদা স্ত্রী। আবার সেই খ্যাক খ্যাকে হাসি শুনতে পেল অগ্নির মুখে। আরে কোনো দাদা নেই আমার, তুমি ছাড়া আমার আর কেউ নেই। অগ্নিজিতের চোখ মুখের ভাষা এখন পাল্টে গেছে। ঠোঁটের কোণ থেকে লালা পড়ছে, মুখ ফ্যাকাশে হয়ে পড়েছে, চোখ দুটো রক্তাভ লাল, জিভ দিয়ে বারবার নিজের ঠোঁট চেটে নিচ্ছে। পশুর মতো রূপসার ওপর চড়াও হয়ে পড়ল অগ্নিজিৎ। রূপসা চিৎকার করে উঠল, ছাড়ো ছাড়ো বলছি। অগ্নি অগ্নি আমাকে বাঁচাও, বাঁচাও অগ্নি। আরে শোনো শোনো শোনো, কে তোমাকে বাঁচাতে আসবে এখানে? চন্দ্রিমার কথা মনে নেই? সেও তো বাঁচার জন্য চিৎকার করেছিল। কেউ কি এসেছিল বাঁচাতে? তুমি ভুলে গেলে কি করে? তুমি আমাকে না বললে তার খেসারত তোমার মেয়েদের দিতে হবে, তাহলে তোমাকে ছেড়েই দিই কেমন? আবার সেই খ্যাক খ্যাকে হাসি হাসতে হাসতে নিজের কথা শেষ করে রূপসাকে ছুঁড়ে ফেলে দিল অগ্নিজিৎ। টেবিলের কোণে গিয়ে রূপসার মাথা লাগলো, সাথে সাথে মাথা থেকে রক্ত ঝরে পড়ল। চিৎকার শুনে বিন্নি বিছানায় উঠে বসেছে ততক্ষণে। কি হয়েছে মাম্মা তোমার? বিন্নি সারা পেয়ে অগ্নিজিৎ এবার বিন্নির দিকে পা বাড়ালো। রূপসা ছুটে গিয়ে অগ্নিজিতের হাত ধরে তাকে আটকাতে চেষ্টা করল। অগ্নিজিৎ হাত ছাড়িয়ে আবার রূপসাকে ঠেলে ফেলে দিল। কাকাই মাম্মাকে মারছো কেন তুমি? মাম্মা খুব দুষ্টু মেয়ে তো, তাই শোনা। কিন্তু তুমি তো খুব ভালো মেয়ে, তাই না? তুমি আমার সব কথা শুনবে, তাই না? এসো আমার কাছে এসো, আমি তোমাকে তোমার দুষ্টু মাম্মার থেকে বাঁচাতে এসেছি। এসো এসো। না বিন্নি, তুই কাকাইয়ের কাছে যাবি না। বাইরে থেকে কেউ দরজা ধাক্কা দিচ্ছে, জোরে জোরে ধাক্কা দিচ্ছে। লেডি কনস্টেবলের ডাক শোনা গেল। অগ্নিজিৎ রূপসার কাছে এসে চুল ধরে টেনে আবার ছুঁড়ে ফেলে দিল। আবার রূপসাকে টেনে এনে নিজের প্যান্টের পকেট থেকে একটা দড়ি বের করে রূপসার হাত পা বাঁধতে শুরু করেছে ততক্ষণে অগ্নিজিৎ। একি কাকাই, তুমি মাম্মাকে মারছো কেন? মারছো কেন? তুমি আমার কাকাই হতেই পারো না। তোমার মেয়ে দেখি একদম তোমার মতোই হয়েছে, ঠিক বুঝে গেছে। ভেবেছিলাম বড্ড ছোট, কিন্তু এ তো দেখছি ধানি লঙ্কা। ওর সাথেও বেশ মজা হবে, হ্যাঁ কি বলো? খবরদার বলছি, ওকে কিচ্ছু করবে না, বলে দিলাম আমি। আরে ওকে কিছু করার ইচ্ছে তো আমার ছিল না, তুমিই তো বাধ্য করছো আমাকে। এখন যা হবে সব তোমার সামনেই হবে। এখানে বেঁধে রেখে যাচ্ছি, এখান থেকেই শো এনজয় করো ডার্লিং। আমি আসছি মা। না বিন্নি, তুই এখানে আসিস না সোনা, আমি বুঝে নেব। উফ, ভুলটা আমারই, আগে মুখটা বন্ধ করা দরকার ছিল। এসো তো, আগে তোমার মুখটা বন্ধ করে দিই। পকেট থেকে আবার একটা রুমাল বের করে হাত পা বাঁধা অবস্থায় রূপসার মুখে বেঁধে দিল অগ্নিজিৎ। বাঁধা অবস্থাতেই নিজেকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করতে লাগলো সে। কোনো লাভ হলো না তাতে। অগ্নিজিতের গায়ের জোর যেন 10 গুণ বেড়ে গেছে। ওর শক্তির সামনে রূপসা খুব দুর্বল। এই পাশবিক শক্তি নিয়ে বিন্নির ওপর হামলা করলে বিন্নিকে কি করে বাঁচাবে রূপসা? চোখ বন্ধ করে মনে মনে রূপসা প্রার্থনা করতে লাগলো, হে ঈশ্বর, আমার মেয়েদের তুমি রক্ষা করো ঈশ্বর। আর তো চিৎকার শুনে রূপসা চোখ খুলল। রূপসার কোলে ধাতব কিছু একটা এসে পড়ল। জিনিসটার ওপরের অংশ চ্যাপ্টা ধরনের, গোলাকৃতি। সাথে ধরার জন্য একটা কারুকার্য করা ছুঁচলো হাতল আছে। এমনই একটা জিনিস তো রূপসা একদিন স্বপ্নে দেখেছিল। এটা তো আসলে বৌদ্ধদের প্রেয়ার হুইল। চোখ তুলে দেখল অগ্নিজিতের পিঠের নিচের অংশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ক্ষতস্থান হাত দিয়ে চেপে ধরে আছে অগ্নিজিৎ, মুখে আর্তনাদ। রক্তাক্ত প্রেয়ার হুইলটা তখনও রূপসার কোলে পড়ে আছে। ভয়ার্ত বিন্নি মায়ের পেছনে লুকিয়ে আছে। বাইরে থেকে আবার দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ পাওয়া গেল।
এবার লেডি কনস্টেবলের সাথে আরও কয়েকজন আছে। ওনারা চাবি ঘুরিয়ে দরজা খুলে ঘরে ঢুকলো। রিসর্টের ম্যানেজার আর বাকি কর্মীরা এসেছে সাথে। অগ্নিজিৎ তখনও অগ্নিদগ্ধ হওয়ার মতো ছটফট করছে। অগ্নিজিতের প্যান্টের পকেট থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। দেখতে দেখতে ওর প্যান্টের পকেট থেকে পুরো প্যান্টে আগুন লেগে গেল। ম্যানেজার আর ওনার লোকজন বিছানা থেকে কম্বল নিয়ে অগ্নিজিৎকে জড়িয়ে ওর গায়ের আগুন নেভানোর চেষ্টা করতে শুরু করলো। ওদিকে রূপসা আর অগ্নিজিতের অবস্থা দেখে লেডি কনস্টেবল তাড়াতাড়ি এসে রূপসার বাঁধন খুলে দিল। अब जल्दी से इनको हॉस्पिटल ले जाने की बंदोबस्त कर सकते हैं। আহত অগ্নিজিতের দিকে দেখিয়ে রূপসা জিজ্ঞেস করল লেডি কনস্টেবলকে। সেদিনের পর আজ 3 দিন কেটে গেছে। তিন্নি এখন অনেকটাই সুস্থ হয়েছে, শরীর খুব দুর্বল হয়ে আছে এখনো। অগ্নিজিৎ এখন বিপদমুক্ত, যদিও এখনো হসপিটালেই আছে। চন্দ্রিমার পোস্টমর্টম রিপোর্ট আর ফরেন্সিক রিপোর্ট আসার পর অভিজিৎকে পুলিশ ছেড়ে দিয়েছে। দেখতে গেলে আইনি বিপদে আছে শুধু অগ্নিজিৎ। চন্দ্রিমার হত্যার অস্ত্রে অগ্নিজিতের হাতের ছাপ আছে। সেদিন অগ্নিজিতের পকেটে সেই হাড়ের টুকরোটা ছিল যেটা প্রেয়ার হুইলের আঘাতে রক্তাক্ত হওয়ার সাথে সাথে আগুন লেগে গিয়েছিল। অগ্নিজিতের শরীরের বেশ কিছুটা এর ফলে পুড়ে গেছে। ওদিকে চন্দ্রিমার বাবা নিজে এখানে এসেছেন। মেয়ের বান্ধবীর কাছে সব শুনেছেন তিনি। বিয়ের পর অগ্নিজিৎ আর ওর পরিবার কতটা যত্নে রেখেছিল ওনার আদরের মেয়েকে, তবু সব কিছু মানতে পারছিলেন না। মেয়েকে শেষ দেখা দেখতে অভিমান ভুলে তাই চলে এসেছেন ঋষপে। এখানে এসে পুলিশের কাছে সব শুনে তিনি হতভম্ব। মেয়েকে হারিয়ে এখন জামাই আর তার পরিবারকে আপন করেই বাকি জীবনটা কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এসবের মাঝেও রূপসার মনে কিছু প্রশ্ন এখনো থেকে গেছে। এইসব প্রশ্নের উত্তর দিতে পারে কেবলমাত্র বিন্নি। আচ্ছা মা, তোমার কাছে ওই প্রেয়ার হুইলটা আসলো কোথা থেকে? সেদিন যখন কাকাইয়ের সাথে গুম্ফায় গিয়েছিলাম, তখন আগের দিনের মঙ্ক আমাকে আড়ালে ডেকে এটা আমার হাতে দিয়ে বললেন সব সময় এটাকে লুকিয়ে আমার কাছে রেখে দিতে। সময় হলে উনি বলবেন এটা দিয়ে কি করতে হবে। কাকা সেই মঙ্কে দেখতে পায়নি? না তো, কাকাই নিজের কাজে ব্যস্ত ছিল তখন। ওটা দিয়েই যে কাকাইকে আঘাত করতে হবে সেটা তুমি বুঝলে কি করে? ঘুমের মধ্যে উনি আমার স্বপ্নে এসে বললেন তো। কি বললেন? বললেন তোমার বিপদ হয়েছে, আমি যেন এই পেয়ার হুইলটা দিয়ে কাকাইকে আঘাত করে রক্ত বের করে দিই, না হলে কাম্মার মতো তোমাকেও কাকাই আকাশের তারা করে দেবে। তোমার ভয় করলো না? করছিল তো। উনি বললেন উনি আমার মধ্যেই থাকবেন যতক্ষণ না এই বিপদ থেকে আমরা বের হতে পারছি। এখন আমরা সেফ তো মাম্মা? হ্যাঁ মা, এখন আমরা সেফ। এবার শুধু একজন ভালো উকিল দেখে কাকাইকে ছাড়াতে পারলে আমরা বাড়ি যেতে পারবো। অভিজিৎ বিন্নিকে বলল। বটে, আমরা এখন সেফ। সন্দেহের একটা বীজ শুধু থেকে গেল রূপসার মনে। সত্যি কি আমরা সবাই সেফ হতে পারলাম সেই ছদ্মবেশী লামার হাত থেকে? এতক্ষণ আপনারা শুনছিলেন ঋষপের লামা, রচনা মিতালি হোম। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন।
অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল তৃষা, আর্য, রুবিনা, নীল, সৌভিক, তৃষা সেন এবং সঞ্চিতা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা। গল্পের আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলের থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে রাখবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।